ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা এখন জলে স্থলে আকাশপথে বিচরণ করবেন, বললেন প্রধানমন্ত্রী। শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ। আরও থাকছে স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র, বললেন কাদের। আরও জানাবো মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে বাইডেনের বিজয় উদযাপন করছে অভিবাসীরা। তুরস্কের সাথে নতুন মিত্রতায় যেতে চায় যুক্তরাষ্ট্র। আরও জানাবো পর্তুগালে জরুরি অবস্থা জারি। বাইডেনকে স্বাগত জানাতে ব্যস্ত ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা। আরও থাকছে বিজয়ের দিনে গলফ খেলে সময় কাটাচ্ছেন ট্রাম্প। আরও জানাবো আমি প্রথম নারী প্রেসিডেন্ট, কিন্তু শেষ নয়, বললেন কমলা হ্যারিস। মুসলিমদের দেয়া কথা রাখবেন বাইডেন। আরও থাকছে ট্রাম্পের পরাজয়ে যা বলছে ইরান। এবং সবশেষ থাকছে যে 5 কারণে নির্বাচনে জিতেছেন জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে ঘোষণা করে বলছেন, হেলিকপ্টার সংযোগ কেবল শুরু মাত্র। এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে এখন থেকে বিজিবি সদস্যরা জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবেন। প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যের উদ্দেশ্য বলেন, আপনারা সবসময় দেশপ্রেমে, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। একদিন এই বাহিনী বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে, এই আমার আশা। শেখ হাসিনা বিজিবি এয়ার উইং এর জন্য ক্রয়কৃত 2টি MI-171 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। আজ সকালে গণভবন থেকে ভিডিও ও কনফারেন্সের মাধ্যমে তিনি পিলখানাস্থ বিজিবি সদর দফতরে এই উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নতি হয়েছে। আমরা আধুনিক হেলিকপ্টার ক্রয় করছি। প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগ নিয়ে বলেছিলাম, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকার নিরাপত্তায় দেওয়া একান্তভাবে দরকার। সেই কারণে এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। তিনি বলেন, সবচেয়ে বড় কথা, আমরা মুজিব বর্ষে উদযাপন করছি। এই মুজিব বর্ষেই বিজিবি হেলিকপ্টার পেল, এটা অত্যন্ত গৌরবের এবং আনন্দের বলে আমি মনে করি। শেখ হাসিনা বলেন, 2টি হেলিকপ্টার উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসাবে ঘোষণা করছি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সচল রেখে ফার্মেসি রায় প্রদানের মাধ্যমে বর্তমান সরকার 1/11 সরকারের লক্ষ্য বাস্তবায়নকে অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপির দপ্তরে চলতি দায়িত্বে থাকা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 1/11 জোর ও জবরদস্তি সরকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা এলে বিভিন্নভাবে অবৈধ পন্থায় উক্ত মামলাগুলো প্রত্যাহার কিংবা নিষ্পত্তি করলেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সচল রেখে ফার্মেসি রায় প্রদানের মাধ্যমে বর্তমান সরকার 1/11 সরকারের লক্ষ্য বাস্তবায়নকে অনুসরণ করছে, যা সম্পূর্ণরূপে সুষ্ঠু রাজনীতিকে বাধাগ্রস্ত করা। আওয়ামী লীগ সরকারের এই দ্বিচারিতা ও ষড়যন্ত্রমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অপকৌশল ও অপতৎপরতা থেকে দূরে সরে আসার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ১/১১ অনৈতিক সরকার দেশকে বিরাজনৈতিক কারণের উদ্দেশ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা চলাকালে তার আইনজীবীগণ আইনগতভাবে মামলায় মোকাবেলা করলে ও কোনো বক্তব্য আমলে না নিয়ে তার বিরুদ্ধে সরকারি মাস্টার প্ল্যান অনুযায়ী একতরফা রায় ঘোষণা করা হয়। এই ফরমায়েশি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে মাননীয় আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মীর নাসিরের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া সাজা বাতিল করে দেন। কিন্তু ১/১১ জরুরি অবস্থার অনৈতিক সরকারের ধারাবাহিকতায় বর্তমান প্রতিহিংসা পরায়ণ সরকার ও বিএনপি নেতৃবৃন্দকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার অসৎ উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ব্যবহারের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে মীর নাসিরের সাজা বহাল রাখার ব্যবস্থা করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মীর মোহাম্মদ নাসির উদ্দিন আজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত কর্তৃক তার জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি অবিলম্বে তার মুক্তি দাবি করছি। ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। ফ্যাশন জট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ সহ 4টি দাবিতে এই বিক্ষোভ করছেন তারা। অবরোধের ফলে রোববার বেলা 11:30 থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো সেশন জট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, প্রুফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজ 60 মাসের বেশি বেতন না নেওয়া এবং মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ার দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। করোনা মহামারীর কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হা না ভোট। স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে বিএনপির গণতন্ত্র। রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ গণতন্ত্র। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের মিথ্যা ও সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্যের প্রতিবাদে রোববার সকালে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলতে না চাইলেও তারা বাধ্য করে বলতে। তারা কল্পিত বানানো অভিযোগ করলে দলের সাধারণ সম্পাদক হিসেবে তার জবাব দিতেই হবে। বিএনপি মহাসচিব বলেছেন, তথাকথিত বিপ্লব ও সংহতির মাধ্যমে 7 নভেম্বর নাকি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল। এর জবাবে ওবায়দুল কাদের বলছে, তিনি ঠিকই বলেছেন। 3 থেকে 7 নভেম্বরের মধ্যে জাতীয় 4 নেতা সহ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও সিপাহী হত্যার মাধ্যমে একজন জেনারেলের ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়ন তাদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মনে হওয়া স্বাভাবিক। ওবায়দুল কাদের আরও বলেন, এর আগে 71-এর পরাশক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ড। সেদিনকে বিএনপি মনে করেন প্রথমবারের স্বাধীনতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে বিএনপি নেতারা বলতো তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে দেশ। দেশের জনগণ বিশ্বাস এবং মনে করেন প্রকৃতপক্ষে 7 নভেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র হত্যা দিবস। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন সে গণতন্ত্র? বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ গণতন্ত্র। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি। তার বিরুদ্ধে সব মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। বিএনপির গণতন্ত্র উদ্ধার করা বেগম জিয়াকে মুক্ত করার শপথ নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এরকম শপথ রাষ্ট্রই তারা নেন, তারপর জনগণ আর তাদের দেখে না। কর্মীরা রাজপথে খুঁজে পায় না তাদের। শপথের উপরে তখন নির্ভরশীল। রাজপথ আর আন্দোলন এখন বিএনপির অচেনা। এদিকে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসীরা শনিবার পতাকা উড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়কে স্বাগত জানিয়েছে। তাদের আশা, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মানবাধিকারের প্রতি আরও বৃহত্তর সম্মান বয়ে নিয়ে আসবে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সীমান্তের কাছে তিজুয়ানা আশ্রয়কেন্দ্রের অভিবাসী পাস্তর গুস্তাভো বান্দা বলেন, আমরা বাইডেনের বিজয়কে অভিনন্দন জানাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি যে এই নতুন প্রেসিডেন্ট সত্যিকার অর্থে মানবাধিকারকে সম্মান জানাবে। বান্দা আশাবাদ ব্যক্ত করেন, বাইডেন হোয়াইট হাউসে যাওয়ার পরে অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারী পরিবারগুলো থেকে শিশুদের আলাদা করে যুক্তরাষ্ট্রের আটক কেন্দ্রে রাখা বন্দি দশার অবসান ঘটবে। ট্রাম্প 2016 সালে তার নির্বাচনী প্রচারণায় মেক্সিকোর অভিবাসীদের দর্শক এবং মাদক পাচারকারী হিসেবে আখ্যায়িত করে তাদের অভিবাসন নিষিদ্ধ করেন এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন। সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়াতে চাইছে। যুক্তরাষ্ট্র নিজেও অবৈধভাবে সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফরি জর্দান ভিত্তিক সিরিয়া ডাইরেক্ট নিউজ নামে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদের সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়া পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে। আমরা এই উত্তেজনা কমাতে চাই। সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে দেওয়ার মূল লক্ষ্য ব্যাখ্যা করে জেমস জেফরি দাবি করেন, উত্তর পশ্চিমা এলাকা ছাড়া সিরিয়ার প্রত্যেকটি অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি আরও বলেন, এমনকি উত্তর পশ্চিমাঞ্চল নিয়েও তুরস্কের আমাদের সমঝোতা আছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পিকেকে গেরিলাদের সহযোগিতা করে আসছে। সিরিয়ায় তৎপর পিপলস প্রোটেকশনস ইউনিট বা ওআইপিসি, সিরিয়ান ও ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ নামের দুটি সংগঠন অস্ত্র এবং অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে এসেছে যুক্তরাষ্ট্র। এই দুটি সংগঠনের সঙ্গে পিকেকে গেরিলাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামগ্রিকভাবে কুর্দি গেরিলাদের সঙ্গে আমেরিকা সমন্বয় করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার চেষ্টা করেছে এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার মতো মিত্রের অবস্থান দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু তুরস্ক সবসময় এই মার্কিন নীতির বিরোধিতা করে এসেছে, কারণ পিকেকে গেরিলারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের তৎপরতা চালিয়ে আসছে। ওআইপিজি এবং এসডিএফ তাদের সহযোগী গেরিলা সংগঠন হিসেবে কাজ করে। এদিকে করোনার মহামারীতে বিপর্যস্ত গোটা ইউরোপ। প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনার ইপিক সেন্টার হিসেবে ইতিমধ্যে ঘোষণা করেছে। ইউরোপে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। এই থেকে ব্যতিক্রম নয় পর্তুগালও। ইতিমধ্যে সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা 6,000 ছাড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেই দেশে জরুরি অবস্থা জারির জন্য পার্লামেন্টকে অনুরোধ জানান পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো সোসা। গত শুক্রবার পার্লামেন্ট সেন্টার অনুমোদন দেয়। 9 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত পর্তুগালে জারি থাকবে জরুরি অবস্থা। এই 2 সপ্তাহে করোনা পরিস্থিতি উন্নতি না হলে জরুরি অবস্থা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্সেলো সোসা। এদিকে প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা শনিবার মন্ত্রীদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এইবারের জরুরি অবস্থার জনগণকে ঘরে বন্দী থাকতে হবে না। তারা তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। তবে আগে থেকে জারিকৃত আংশিক লকডাউন 121টি মিউনিসিপালে তখন থেকে জরুরি অবস্থার অধীনে। সপ্তাহের প্রতি সোমবার থেকে শুক্রবার রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এবং শনি এবং রবিবার দুপুর 1টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চালু অবস্থায় পাবলিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। তবে যারা কাজে যাবেন কিংবা কাজ থেকে ফিরবেন অথবা জরুরি প্রয়োজনে ফার্মেসি, হাসপাতালে যাবেন তারা এর আওতামুক্ত থাকবেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু রেস্টুরেন্ট রাত 10টা পর্যন্ত খোলা থাকবে সেহেতু সাপ্তাহিক ছুটির দিনে আরোপিত কারফিউর মধ্যে খাবারের ডেলিভারি চালু থাকবে। রেস্টুরেন্টের খাবার পরিবেশন করা যাবে না। উল্লেখ্য, পর্তুগালের যেসব মিউনিসিপালে প্রতি লাখে 240 জন করোনা সংক্রমিত হচ্ছে সেসব মিউনিসিপালের সংখ্যা প্রায় 121টি। সে কারণে সেসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আরব মিত্ররা জো বাইডেনকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। জো বাইডেন এবারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তবে ট্রাম্প এখনও পরাজয় মেনে নিতে রাজি হননি। এরপরও আরব মিত্ররা অভিনন্দন জানাতে শুরু করেছে। আবু ধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক মোহাম্মদ বিন জায়েদ তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। তিনি তার টুইট বার্তায় আমিরাত ও মার্কিন সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে বাইডেনের আমলে তা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে আরব বিশ্বে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বর্ণনা করা হয়। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস সিসিও ট্রাম্পকে পরাজিত করার আগেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। মিশর ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা
আলে খলিফা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও বাহরাইনের সঙ্গে আমিরাতের সম্পর্ক ইতিহাসের গভীর বলে উল্লেখ করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এক টুইট বার্তায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি মার্কিন জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া ওমানের সুলতান হাইসাম বিন তারিক আস সাইদ জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাইডেন নির্বাচনে মার্কিন জনগণের মন জয় করেছে বলে চিঠিতে হাইসাম বিন তারিক উল্লেখ করেন। কুয়েতের আমির, জর্দানের রাজা, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, লিবিয়ার জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেন বাইডেনের বিজয়ের ফলে আমেরিকা ও লেবাননের মধ্যকার সম্পর্ক ভারসাম্য ফিরে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যখন জয় পান, বর্তমান প্রেসিডেন্ট ও নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তখন গলফ খেলছিলেন। যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী অফিসের মঞ্চে যখন বিজয় উল্লাসে মেতে ওঠেন বাইডেন সমর্থকরা, তখন ভার্জিনিয়ার একটি ক্লাবে গলফ খেলায় মেতেছিলেন ট্রাম্প। ভার্জিনিয়ায় ন্যাশনাল গলফ ক্লাবে স্টিক হাতে গা গরম করায় ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক তখনই 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোট গ্রহণের কয়েকদিন পর চূড়ান্ত ফল বাইডেন জয় উদযাপনে ব্যস্ত হলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে ভার্জিনিয়ায় গলফ খেলতে দেখা যায়। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে দেরি হলেও প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। এই সময় নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উদ্বুদ্ধ টুইট করে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত ফল প্রকাশের সময় ট্রাম্পের এমন হিয়ালিপনা গণমাধ্যমের নজর কেড়েছে ভিন্ন মাত্রায়। গলফ খেলা শেষে একটি বিষয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ট্রাম্পকে। এ সময় হাস্যোজ্জ্বল থাকলেও বেশ বিষণ্ণ দেখায় ট্রাম্পকে। তবে এ সময় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি সদ্য পরাজিত প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত পশ্চিমা মিত্র দেশগুলোর নেতারা ক্ষমতায় বসতে যাওয়া জো বাইডেনকে শুভেচ্ছা জানাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। সেই সাথে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য নিরাপত্তার মতো অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে একসাথে কাজ করতে তিনি অপেক্ষায় আছেন। বরিস জনসন প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত হিসেবে ঐতিহাসিক অর্জনের জন্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টুইট করেন, আজকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অনেক কিছু করতে হবে, চলুন একসাথে কাজ করি। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিশ্বের বড় চ্যালেঞ্জগুলো রোধে একসাথে কাজ করতে তিনি আগ্রহ নিয়ে বসে আছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানোর চেয়ে তার কাছে আর কিছু অধিক গর্বের নেই। তিনি জানান, বাইডেন এমন কিছু বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবেলা করে হোয়াইট হাউসে ঢুকবে যা আর কোনো নতুন প্রেসিডেন্টকে মুখোমুখি হতে হয়নি। ওবামার 2 মেয়াদকালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন। ডেমোক্র্যাটদের সাবেক আরও 2 প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। বিল ক্লিন্টন টুইটে বলেন, আমেরিকা কথা বলছে এবং গণতন্ত্রের জয় হয়েছে। সাবেক 42তম প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, বাইডেন ও হ্যারিস সবার জন্য কাজ করবেন এবং সবাইকে একতাবদ্ধ রাখবেন। শনিবার এক বিবৃতিতে 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, তিনি ও তার স্ত্রী ডেমোক্র্যাটদের দক্ষ নির্বাচনের প্রচারণা এবং তারা দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা দেখে তিনি গর্বিত। ক্লিন্টন কিংবা কার্টার কেউই তাদের অভিনন্দন বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেননি। এদিকে জো বাইডেনের রানিং মেট হিসেবে জোড়া রেকর্ড গড়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলার পাশাপাশি হতে চলেছে প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিস অবশ্য মনে করেন, তার এই জয়ই মার্কিন নারীদের রাজনৈতিক সাফল্য সীমাবদ্ধ থাকবে না। ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী শনিবার রাতে বলেন, হতে পারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে আমি প্রথম নারী, কিন্তু আমি শেষ নই। নির্বাচনে তার এবং বাইডেনের জয়কে ঐতিহাসিক বর্ণনা করে কমলার মন্তব্য, আজ রাতে প্রতিটি ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছে এটি একটি সম্ভাবনাময় দেশ। তার দাবি, 1 শতক আগে যুক্তরাষ্ট্রের নারীদের ভোটাধিকার প্রাপ্তির মাধ্যমে যে নতুন ধারার সূচনা হয়েছিল তা এত তাড়াতাড়ি শেষ হবে না। প্রসঙ্গত, ভোট গণনা চলাকালীন কমলার সঙ্গে তার নাতনির কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। 12 সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট নাতনিকে কমলা বলেন, তোমার যখন 35 বছর বয়স হবে তুমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।
জাতি এবং বর্ণের সীমারেখা পেরিয়ে আফ্রিকা, আমেরিকান, এশীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা অভিবাসী পরিবারের ছোট্ট মেয়েদের কাছে ভিক্টরি স্পিচ এ কমলার আবেদন, তোমরা স্বপ্ন দেখো। সেই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য ইতিমধ্যে বলছেন, কমলার এই জয় আমেরিকার রাজনৈতিক ইতিহাসে নারীদের অগ্রগতির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে। বক্তৃতায় তার মা প্রয়াত গুলাপন শ্যামলাকে স্মরণ করে কমলা বলেন, সম্ভবত এমন মুহূর্তের কথা তিনি কল্পনাও করেননি। প্রসঙ্গত, তামিলনাড়ুর বাসিন্দা শ্যামলা মাত্র 19 বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। চিকিৎসা বিজ্ঞান হিসেবে আমেরিকায় পরিচিত ছিল তার। 2009 সালে শ্যামলা মারা যান। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন তার প্রচারে যুক্তরাষ্ট্র থেকে নিয়মতান্ত্রিক বর্ণবৈষম্যের শিকড় উপড়ে ফেলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করা হবে বলেও আশ্বাস দেন কমলা। সেই সঙ্গে বাইডেনকে বর্তমান আমেরিকার সেরা নেতা বলে বর্ণনা করে জনতার উদ্দেশ্যে তার মন্তব্য, আপনারা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন যিনি আমাদের মধ্যে সেরা। এদিকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে 13টি দেশের মুসলিম নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। 2017 সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কিছুদিন পর এক নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের কিছুদিন আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। এই সময় নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউসে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চালাবে, খুব সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টে দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে। গত মাসেই বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদান সম্মান জানাই এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। আমার প্রশাসন প্রতিটি স্তরে মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনে আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাবো। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আমেরিকার জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, আমেরিকার মানুষ জবাব দিয়েছে, তারা আমাদের পরিষ্কার বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি 7,50,00,000 ভোট পেয়ে জয়ী আমরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে ঐক্যের ডাক দিয়ে জো বাইডেন বলেন, আমি সবার সঙ্গে কোয়ালিশনের জন্য গর্ব করছি। বৈচিত্র্যপূর্ণভাবে কোয়ালিশন করে আমরা একসঙ্গে ইতিহাস সৃষ্টি করেছি। এখানে আমি বলতে চাচ্ছি, ডেমোক্র্যাট, রিপাবলিকান, স্বতন্ত্র, প্রগতিশীল, মধ্যপন্থী, রক্ষণশীল, তরুণ, প্রবীণ, শহরের শহরতলি, গ্রামীণ, সমকামী, সরাসরি হিজড়া, সাদা, ল্যাটিনো, এশীয় ও স্থানীয় আমেরিকানদের। প্রসঙ্গত, 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জো বাইডেন বিজয়ী হয়েছেন। তিনি এরই মধ্যে 290টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ট্রাম্পকে হারান। পপুলার ভোটও বেশি পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়েছে। ট্রাম্পের পরাজয় স্বীকার করে নেয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্ব নেতারা সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এই ক্ষেত্রে এতটা উষ্ণতা প্রকাশ না করে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পাশাপাশি মার্কিন প্রশাসনকে ভুল সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ট্রাম্প সরকারের ভুল নীতি শুধু বিশ্বের অন্যান্য দেশের মানুষের পক্ষ থেকে নয়, খোদ মার্কিন জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে। রোববার তেহরানে ইরানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। রুহানি আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সামনে অতীতের ভুল সংশোধনের সুযোগ এসেছে এবং তাদের উচিত আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করে তা অনুসরণের পথে ফিরে আসা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কোনো চুক্তির সব পক্ষ যখন প্রতিশ্রুতি মেনে চলে তখন ইরানও তা মেনে চলে। ইরান বিশ্বের সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সম্পর্কে বিশ্বাসী, এটাকে নিজের কৌশল বলে মনে করে। এবারের মার্কিন নির্বাচন নিয়ে সারা বিশ্বে তুমুল আগ্রহ ছিল। ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে নথিভুক্ত হতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিপুল আগ্রহ ছিল পৃথিবীর নানা দেশের মানুষের। 90 দশকের পর ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর সব প্রেসিডেন্টই 2 মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। আর এ কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর পরাজয়ে ভাত ভাঙা আনন্দে ভাসছে ইসরায়েলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা। ট্রাম্পের পরাজয়ে রোববার ফিলিস্তিনি নেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, আশা করছি এখন বর্বর ইসরায়েলের দমনপীড়ন কমবে। ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত নাবিল সাদ গণমাধ্যমকে বলেন,
শাসনামলটি ছিল ফিলিস্তিনিদের কাছে একটি দুঃস্বপ্ন। সবচেয়ে খারাপ সময় কেটেছে ফিলিস্তিনিদের। পিএলও নেতা হান্নান আশরাবি বলেন, আমরা ফিলিস্তিনির ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন দাবি করছি। আশা করি দেশটির নতুন সরকার এই বিষয়টি বিবেচনা করবে। 1967 সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে আসছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ট্রাম্প ক্ষমতায় আসার পর তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের প্ররোচনায় ট্রাম্পের প্রচণ্ড মদতে একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল করে আসছে ইসরায়েল। যে 5 কারণে নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। যে ধরনের প্রচারণা নির্বাচন এবার যুক্তরাষ্ট্র হয়ে গেল সেটি ছিল নজিরবিহীন। কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক মহামারী আর দেশজুড়ে দীর্ঘ সামাজিক সহিংসতার মধ্যে অভূতপূর্ব পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। যাতে এমনই একজন জো বাইডেনের প্রতিপক্ষ ছিলেন যিনি মার্কিন রাজনীতির প্রথাগত রীতির অনুসারী নন। জো বাইডেন প্রায় 50 বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের। অবশেষে তৃতীয়বারের মতো চেষ্টায় সফল হলেন তিনি। মূলত 5টি কারণে জয় সাহায্য করেছে জো বাইডেনকে। প্রথমত কোভিড-19। জো বাইডেনের জয়ের পিছনে সম্ভবত সবচেয়ে বড় কারণ, যা সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। করোনা ভাইরাস যুক্তরাষ্ট্রে 2,30,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। একই সাথে বদলে দিয়েছে মার্কিন মানুষের জীবন ও রাজনীতি। উইসকনসিনে নির্বাচনী র্যালিতে কোভিড-19 সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ফেক নিউজে সবকিছু কোভিড। মহামারী সম্পর্কে তার যে অবস্থান, সেভাবে তিনি বিষয়টি সামলেছেন সেটি শেষ পর্যন্ত তার বিপক্ষেই গেছে। অপরদিকে জো বাইডেন ক্যাম্প কোভিড ইস্যুতে যে অবস্থান নিয়েছিলেন সেটি তাকে এগিয়ে দিচ্ছে, এমনটাই দেখা গেছে গত মাসে করা এক জনমত জরিপে, যাতে জো বাইডেন 17 পয়েন্ট এগিয়েছিলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতি, কিন্তু বৈশ্বিক মহামারীতে যে ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কৌশলকে বাধাগ্রস্ত করেছে। মহামারী ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রায়শই যেভাবে লক্ষ্যচ্যুত হয়েছেন, বিজ্ঞানকে প্রশ্ন করেছেন, একদম হুট করে এলোমেলোভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতমূলক আচরণ, এই বিষয়গুলো জো বাইডেন ক্যাম্প সফলভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কাজে লাগিয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে হিসেব কষে ধীরগতির প্রচারণা। জো বাইডেন তার দীর্ঘদিনের রাজনীতিতে ভুল বক্তব্য ও অসমীচীন কাজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছেন, যেসব ভুল তাকে প্রায়শই বিপদগ্রস্ত করেছে। 1987 সালের নির্বাচনে এমন ভুল তার হারের কারণ ছিল। 2007 সালে আবার যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেবার তার তেমন একটা সম্ভাবনাই ছিল না, কিন্তু তৃতীয়বার যখন ওভাল অফিসের জন্য লড়েছেন তখন তিনি বক্তব্য দেবার সময় যথেষ্ট কম হোঁচট খেয়েছেন। এর একটি বড় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে তার লাগামহীন অসামঞ্জস্যপূর্ণ নানা বক্তব্যের কারণে নিয়মিত খবরের উৎস ছিলেন। আর তাছাড়া বৈশ্বিক মহামারী, অর্থনৈতিক সংকট, জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ সময়ের সহিংস বিক্ষোভ, এরকম জাতীয় পর্যায়ের বড় ঘটনার দিকে সমাজের মানুষের মনোযোগ বেশি ছিল। এর বাইরে এবার বাইডেন ক্যাম্প খুব বেশি কষে এগিয়েছিলেন। বাইডেনকে যতটা সম্ভব কম জনসম্মুখে আসতে দেখা গেছে। প্রচারণার গতি এমন ছিল যাতে প্রার্থী ক্লান্ত থেকে অবসানবশত কিছু না করে বসেন। বাইডেন ক্যাম্প এবং ট্রাম্পকে তার মুখ খোলার সুযোগ দিয়েছে, যা শেষ পর্যন্ত কাজে লেগেছে। নাম্বার 3, আর যেই হোক ট্রাম্প নয়। নির্বাচনের দিনের এক সপ্তাহ আগে জো বাইডেন ক্যাম্প তাদের সর্বশেষ টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করে। গত বছর জো বাইডেন প্রার্থী হিসেবে যখন মনোনীত হন এবং যেদিন তার প্রচারণা শুরু করেন, সেই সময়কার বক্তব্যের সাথে এই বিজ্ঞাপনের বক্তব্য বেশ লক্ষণীয় সাদৃশ্য ছিল। এই নির্বাচনকে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প 4 বছরে কে বিভক্তি ও বিশৃঙ্খলার সময়কাল বলে উল্লেখ করা হয়। ট্রাম্পের সময় যে মেরুকরণ হয়েছে, যে ধরনের বিতর্কের জন্ম তিনি দিয়েছেন, মার্কিন জনগণ তা থেকে মুক্তি চেয়েছে। তারা শান্ত অবিচল একজন নেতা চেয়েছেন। ভোটারদের অনেকেই বলছে তারা ব্যক্তি হিসেবে ট্রাম্পের আচরণকে রীতিমতো বীতশ্রদ্ধ। বাইডেন ক্যাম্প ডোনাল্ড ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করেছে যে এই নির্বাচন যেন দুই প্রার্থীর মধ্যে যোগ্য একজনকে বেছে নেওয়ার নির্বাচন নয়, এটি যেন ট্রাম্প সম্পর্কে একটি গণভোটের মতো বিষয়। এমন কৌশল ছিল বাইডেনের প্রচারণায়। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প নন, এমন বার্তা দেওয়া হয়েছে ভোটারদের। নাম্বার 4, মধ্যপন্থী অবস্থান। প্রার্থী হিসেবে মনোনীত হবার লড়াই জো বাইডেনের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বার্নি স্যান্ডার্স। তিনি বামপন্থী হিসেবে পরিচিত। আর একজন ছিলেন এলিজাবেথ ওয়ারেন, যার ক্যাম্পেইনে বেশ ভালো অর্থের যোগান ছিল। এই দুজনের যে কোনো সভায় রক গানের কনসার্টের মতো মানুষ জড়ো হতো।
তিনি সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বিনামূল্যে কলেজ শিক্ষা ও ধনীদের জন্য বেশি কর আরোপ করার নীতিগুলো সমর্থন দেননি। এর ফলে তিনি মধ্যপন্থী ও অসন্তুষ্ট রিপাবলিকানদের কাছে টানতে পেরেছেন। কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত এটি প্রকাশ পেয়েছে। বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেনের সাথে শুধু একটি জায়গায় মতের মিল ছিল বাইডেনের, আর তা হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এই ইস্যু দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছে তিনি, যাদের কাছে জলবায়ু পরিবর্তন অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, বেশি অর্থ কম সমস্যা। এই জয়ের শুরুতে জো বাইডেনের প্রচারণা তহবিল প্রায় শূন্য ছিল বলা যায়। ট্রাম্পের বিপক্ষে তার সীমাবদ্ধতা ছিল এটি। ট্রাম্পের প্রচারণা ছিল $100 কোটি বিষয়, কিন্তু এপ্রিল মাসে এসে তহবিল গঠনের জোরালোভাবে লেগে পড়ে বাইডেন ক্যাম্প। অন্যদিকে ট্রাম্পের পদ্ধতি হচ্ছে বাড়াবাড়ি অপচয়। নির্বাচনী প্রচারণার শেষের দিকে এসে ট্রাম্প ক্যাম্পের চেয়ে বড় তহবিল গড়েছিল বাইডেন। অক্টোবর মাসে ট্রাম্পের চেয়ে $144 বিলিয়ন বেশি ছিল বাইডেনের তহবিলে, যা ব্যবহার করে টেলিভিশন বিজ্ঞাপনে রিপাবলিকানদের জর্জরিত করে ফেলা হয়। কিন্তু শুধু অর্থ দিয়েই সব হয় না। 2016 সালে হিলারি ক্লিন্টনও বড় তহবিল গড়েছিলেন, কিন্তু এবার করোনা ভাইরাস মহামারীর কারণে একদম মানুষের কাছে গিয়ে প্রচারণা অনেক কমিয়ে দিতে হয়েছে। মানুষজন অনেক বেশি সময় ঘরে কাটিয়েছে, তাই গণমাধ্যমের প্রতি তাদের মনোযোগ অনেক বেশি ছিল। ভোটার আকর্ষণ করতে শেষ মুহূর্ত পর্যন্ত গণমাধ্যমে বার্তা দিয়ে গেছেন জো বাইডেন। ক্ষমতা থেকে সরে গেলেও আজীবন যেসব সুবিধা পাবেন ট্রাম্প। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে। 2.5 মাসের মধ্যে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সরকারি দায়িত্ব থেকে অন্তত 4 বছরের জন্য তো বটেই, অবসরে যেতে হচ্ছে তাকে। তবে প্রেসিডেন্টের পদ ছাড়তে হলেও ট্রাম্পের জন্য সরকারি খাতে খরচ খুব কম হবে না আমেরিকায়। বেশ মোটা অঙ্কের পেনশন তো পাবেনই আজীবন, সঙ্গে পাবেন আমেরিকার চকচকে এলাকায় অফিস চালানোর বিশাল জায়গা। তার যাবতীয় খরচ বহন করবে সরকার। সেই অফিসে বহু কর্মী রাখার যাবতীয় খরচও। তাছাড়াও পাবেন বিস্তর ঘোরাঘুরি আর টেলিফোনের খরচ, প্রচুর ডলার। আর আজীবন পাবেন তার ও তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধা, যার সব খরচই বহন করবে আমজনতা তাদের জমা দেয়া আয়করের মাধ্যমে। শুধু ট্রাম্প নন, তাকে নিয়ে আমেরিকার যে 45 জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত অবসরে গিয়েছেন, আজীবন তাদের সকলের জন্য সরকারি খাতে পেনশন সহ ওইসব ক্ষেত্রে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ থাকে প্রতি বছরের বাজেটে। আমেরিকার সংবিধান মোতাবেক, যার শুরুটা হয়েছিল 1789 সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ক্ষমতাসীন হওয়ার পরে, সব সাবেক প্রেসিডেন্টই আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী বেতন পান। প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের এখনকার বেতনের মতো। 2017 সালে সেই পরিমাণ ছিল প্রতি বছরে $2,07,800। এর মধ্যে অন্যান্য ভাতা নেই, মনে রাখবেন। 2018 সালে কংগ্রেসে যে বাজেট প্রস্তাব জমা পড়েছিল, তাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের জায়গার জন্য খরচ জমানো হয়েছিল $5,70,000, আর এক সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের ঘোরাঘুরির জন্য খরচ বরাদ্দ করা হয়েছিল $68,000। শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীদের মোটা অঙ্কের পেনশন পাওয়ারও অধিকার দেওয়া হয়েছে আমেরিকার সংবিধানে। সেটাও খুব কম নয়, বছরে $20,000 আজীবন। সঙ্গে তারও পান ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ। 2015 সালে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার পরিবারের নিরাপত্তার জন্য বরাদ্দ হয়েছিল $2 লাখ বেশি, আর সেই খরচটা আর এক সাবেক প্রেসিডেন্ট জর্জ W. বুশের ক্ষেত্রে ছিল $8 লাখ। এছাড়াও আমেরিকার সাবেক প্রেসিডেন্টরা আত্মজীবনী লিখে কোনো নামজাদা কর্পোরেট সংস্থার পরিচালক বোর্ডের সদস্য হয়ে বা বিশ্বের নানা প্রান্তে আমন্ত্রণী বক্তৃতা দিয়ে প্রচুর ডলার উপার্জন করতে পারেন। আমেরিকার সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে। অবসর নেওয়ার পর শুধু বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন উপার্জন করেছিলেন $6.5 কোটি, আর আত্মজীবনী ছাপিয়ে রোজগার করেছিলেন $1.5 কোটি। এইসব সুযোগ থাকবে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পেরও। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।